প্রেগনেন্সির ৩ মাসে তিয়াশা ডিভোর্সের সিদ্ধান্ত নিল। বাচ্চা পেটে থাকা অবস্থায় ডিভোর্স, এই কথাটা যেন মাথায় আকাশ ভেঙে পড়ার মতো শোনালো তার পরিবারের কাছে। সবাই বোঝালো গর্ভবতী অবস্থায় তালাক সম্ভব নয়, আরেকবার শরৎকে সুযোগ দিতে চাইলে তো আর সংসার ভাঙা সম্ভব নয়। একটা সংসার তিলে তিলে সব কিছু সহ্য করে গড়তে হয়, দুইজনকে সাধ্য মতো ত্যাগ করে মানিয়ে চলতে হয়। পরিবারের কথা মতো তিয়াশা আরও একবার শরতের সাথে খোলামেলাভাবে কথা বলার সিদ্ধান্ত নিল। বদ্ধঘর, চারদিকে শুনশান নীরবতা বিরাজ করছে। তিয়াশা বিকেলেই বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে এসেছে। স্বামীর বাড়ি সম্বোধন করা হলো কারণ শ্বশুর আর দ্বিতীয় স্ত্রী এবং কন্যাকে নিয়ে আলাদা থাকেন। ছেলের কোনো ধার দেন না স্ত্রী, তাই তিনি কখনো অভিভাবক হিসেবে ছেলের সাথে বা পিছে থাকার সুযোগ পান না। শরৎ বড় হয়েছে নানা নানি, জ্যাঠা জেঠি, চাচা চাচিদের কাছে। এক এক সময় এক একজন কাছে রেখেছেন। শরতের বয়স যখন 5 বছর তখন তার মা মারা যায়। মৃত্যু তো অস্বাভাবিক ছিল না, সামান্য জ্বর হলো। জ্বরের কিছুদিন বিছানা শয্যায়, এত ডাক্তার দেখানো, ওষুধ খাওয়া, কিন্তু কোনো কিছুতেই কিছু হলো না। একদিন সন্ধ্যাবেলা বিদায় নিলেন তিনি। মা মারা ছেলে বলে আত্মীয় স্বজন মাথায় করে রাখত শরৎকে। এভাবেই মা না থাকা সত্ত্বেও আদরে ওর কাছে বড় হয়েছে শরৎ। বাবার টাকা থাকে, সেখানেও কোনো রূপ ত্যাগ স্বীকার করতে হয়নি তাকে। ছোট মায়ের ভালোবাসা সেভাবে না পেলেও বাবার টাকা ঠিকই সঙ্গ দিয়েছিল তাকে। শরৎ আর তিয়াশা পাশাপাশি বসে আছে। তিয়াশার নজর মেঝের দিকে নিবদ্ধ আর শরতের ফোন স্ক্রিনে। তিয়াশাকে বেশ কিছুক্ষণ চুপ থাকতে দেখে ফোন স্ক্রিনে নজর নিবদ্ধ রেখে বলে উঠল, কিছু বলবে না? কিভাবে চুপ করে বসে থাকবে? আমার হাতে এত সময় নেই, কিছু বলার থাকলে বলো, আর না বলার থাকলে সেটাও জানাও। দীর্ঘশ্বাস ফেলল তিয়াশা কিছুক্ষণ, তবুও নীরব থেকে শুধালো, তোমার বোনের বিয়ে হলো না কেন? ছেলের বেতন যেন কত ছিল? শরৎ ফোন মুঠোয় শক্ত করে চেপে ধরল, সাথে সাথে মুখের রঙ যেন পরিবর্তন হলো খানিকটা। তেজি গলায় বলল, আবার বেতনের খোটা দিতে রেডি? তোমাকে তো বলেছি আমি যেমন আমি তেমনই থাকবো, কারোর জন্য আমার এক্সট্রা প্যারা নিতে পারবো না। সবার মন রক্ষার দায় আমার নয়। আমার 4,000 বেতনে তুমি থাকতে পারলে থাকো, আর না থাকতে পারলে বিদায় হও। আমি কারো হাতে পায়ে ধরে বেঁধে রাখতে পারবো না। তোমার যাওয়ার জন্য দরজা একদম খোলা। তাছাড়া সিদ্ধান্ত তো নিয়েছো, তাহলে আবার এত কথা কেন? তিয়াশা মাথা বাঁকা করে শরতের দিকে তাকালো। এই মানুষটাকে আজকাল সে চিনতে পারে না। বিয়ের 3 বছর চলছে তাদের একসাথে, পথ চলা 5 বছরের 3 মাসের বাবু পেটে কত সুন্দর একটা সংসার হতে পারত দুজনের। সে সময় মানুষের 20-25 হাজার টাকায় সংসার চালাতে হিমশিম খেতে, সেখানে তিয়াশা 4,000 টাকায় সংসার চালাতে দম বেরিয়ে যায়। নিজেও টুকটাক টাকা দেয় সংসারে, টিউশনি করায় সে। বাবার বাড়ি থেকে সাহায্য তো আসতেই থাকে, একমাত্র মেয়ে হলে কথা। বাবা আরে যাই হোক, মেয়ের কষ্ট কিছুতেই দেখতে পারেন না। ছেলের সৎমা মায়ের শাসনে বড় হয়নি, বিয়ের পর মেয়ে তার শাশুড়ির ভালোবাসা পাবে না ইত্যাদি ভেবে তিয়াশার বাড়ির মানুষ প্রথমে বিয়েতে অমত দিলেও তিয়াশার ভালোবাসার কাছে সবাইকে হার মানতে হয়েছিল। বয়স 18তেই কারো জীবনের সাথে জড়িয়ে নিয়েছিল সে নিজেকে, ব্যাস তারপরেই সব শখ বিসর্জন দিতে শুরু করলো নিজ ইচ্ছাতে। শরতের সাথে ভালো থাকতে কত কী না করেছে সে। বিয়ের 3 বছরের 1 বছর থেকে 4,000 টাকায় সংসার চলছে তার। শখ কি সেটা যেন সে ভুলেই বসেছে। বাবা হাত খরচার জন্য টাকা দিলেও সেটা সংসারে যোগ করতে হয় তাকে। এই মানুষটার সাথে ভালো থাকতে শখ ইচ্ছে বিসর্জন দিয়েছে। একটু ভালো থাকার জন্য শরৎকে অন্য কাজ করতে বলতো তিয়াশায়। এভাবে আর সংসার চালানো সম্ভব নয় তার পক্ষে। শরৎ সেদিকে ভ্রুক্ষেপ নেই। তার একটাই কথা, সে আর কোনো কাজ করতে পারবে না। প্রয়োজনে ব্যাংকে টাকা রেখে সেটা দিয়ে চলবে। তিয়াশার বারবার মন ভেঙেছে, নীরবতা ভাঙল তিয়াশা। সে শরতের দিকে চেয়ে থেকে বলল, তুমি আমার বাড়িতে কথা দিয়েছিলে তুমি আমাকে ভালো রাখবে। শরৎ চকিতে জবাব দিল, যে মেয়ের চাহিদা বেশি তাকে কিভাবে ভালো রাখবো? আমার পক্ষে সম্ভব না। তিয়াশা নাক টেনে বলল, চাউলটাও আমার বাবা পাঠিয়ে দেয়, বিদ্যুৎ বিল আর বাজার 4,000 চলে যায়। গ্যাস ফুরিয়ে গেলে চিন্তার শেষ হতে হয়। বাইরে কখনো পছন্দের কোনো খাবার খেতে পারি না। অনলাইনে বা মার্কেটে কোনো ভালো জামা বা শাড়ি দেখলে মন খারাপ হয়ে যায়। 3 বছরে তুমি আমাকে একটা ঈদেও কি ড্রেস দিতে পেরেছ? কোনো শাড়ি?
কখনো একটা ফুল এনে ঘটা করে ভালোবাসি বলেছ? তোমার বংশের কোনো অনুষ্ঠান আয়োজনে আমাকে কেউ সম্মানের চোখে দেখেছে? তোমার ছোট মা আমি বাদে সবাইকে নিয়ে কত মজা করে, আমাকে দেখলে মুখ ফিরিয়ে নেয়। এসব কেন হয়? কারণ তুমি উপার্জন করো না। তোমার বংশের বা আত্মীয় স্বজনের সবাই ভালো ভালো জায়গায় অবস্থান করছে, পরিবার নিয়ে ভালো আছে, আর তুমি? আমি কি? তিয়াশা শরতের চোখে চোখ রাখলো। তুমি আমার জীবনটা শেষ করে দিচ্ছ। এখন আমি মানিয়ে নিচ্ছি, 2 দিন পর যখন সদস্য আরেকজন বাড়বে তখন কি করব আমি? এত সমস্যার সমাধানও খুব সহজ। তুমি তোমার এলাকা থেকে বের হও আর ভালো কোনো জব বা কিছু করার চেষ্টা করো, যেন আমাদের সংসারটা ভালোভাবে চলে। শরৎ কাট করে জবাব দিল, আমার পক্ষে সম্ভব নয়। আমি এভাবেই ঘুরে ফিরে খাবো। তোমার থাকার হলে থাকো, আর না থাকার হলে বেরিয়ে যাও। আমার সাথে থাকতে তোমার যেহেতু এতই সমস্যা, তাহলে সমস্যার সমাধান করে ফেলো, চলে যাও। তোমাকে আমার লাগবে না। আমার সাথে যে এভাবে থাকতে পারবে সেই আমার সাথে থাকবে। আমি তোমাকে ছাড়া থাকতে পারি না, কিছু ভাবতে পারি না, এটারই সুযোগ তুমি নাও। ভারী গলায় বলল তিয়াশা। শরৎ আবারও ফোন স্ক্রিনে চোখ ডুবিয়ে বলল, সবাই সবাইকে ছাড়া থাকতে পারে, তুমি পারবে, অসম্ভব কিছু না। দমে গেল তিয়াশা। তবে কি তার ভাবনাই সঠিক? শরৎ ভালোবাসা ভুলেছে? যে ছেলেটা একসময় তাকে হারানোর ভয় কাঁদত, সে কিনা এভাবে দূর করছে। ভেতরটা খালি খালি লাগছে তিয়াশার। বারবার দীর্ঘশ্বাস হচ্ছে, তার বুকের ভাব আসে, খসখসানি বেড়েছে, চোখের পানি বাধা মানছে না। পাশাপাশি মানুষটাকে আজ এত অচেনা লাগছে কেন তার? এই মানুষটাকেই কি সে ভালোবেসে বিয়ে করেছিল? বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তার। মনে হচ্ছে এটা স্বপ্ন হোক, কেউ তাকে ঘুম থেকে ডেকে তুলুক। তিয়াশা হাতের উল্টো পাশ দিয়ে চোখ মুছে নিল, নিচু গলায় বলল, আমি তোমাকে ভালোবাসি শরৎ। একটু তো আমাকে বুঝো। ভালোবাসি বলে এত অভাব, এত অসম্মানে রাখবে? তুমি ভালো রাখো আমায়। আমিও তো তোমার সাথে কিছু না কিছু করার চেষ্টা করছি। উঠে দাঁড়ালো শরৎ, বলল, বন্ধুদের সাথে বের হতে হবে। আমার কথা মতো এভাবে থাকতে পারলে থাকো, নইলে ওই যে তোমার জন্য গুছিয়ে রাখা ব্যাগ, ওটা নিয়ে একটু তাড়াতাড়ি বের হও। আমার তাড়াতাড়ি বের হতে হবে, ওরা বারবার কল করছে। তিয়াশা শরতের দিকে তাকালো। শরতের বাম হাত নিজের মুঠোয় নিয়ে নিজের গালে ঠেকালো। চোখের পানি শরতের হাত স্পর্শ করলো, তাতেও কোনো ভ্রুক্ষেপ নেই। তিয়াশা আলতো করে শরতের হাতে চুমু খেলো, কাঁদতে কাঁদতে বলল, আমাকে ছাড়া ভালো থেকো শরৎ, খুব ভালো থেকো। তুমি সবসময় আমার দোয়ায় থাকবে। তুমি আমার ভালোবাসাই ছিলে, থাকবে। শুধু আমি আর তোমার সাথে থাকতে পারবো না, তুমি আমাকে রাখলে না। শরৎ অন্যদিকে চেয়ে বলল, ভালোবাসা? তিয়াশা আর কিছু বলল না। শরতের হাত ছেড়ে উঠে দাঁড়ালো, চোখের পানি মুছে বলল, 20,000 টাকা ছেলের বেতন বলে বোনকে বিয়ে দিলে না, আর বউকে 4,000 টাকায় কিভাবে রাখতে চাও? আমিও তো মানুষ, আমারও শখ আহ্লাদ আছে, আমারও ভালো থাকতে ইচ্ছে করে। 3 মাসের বাচ্চা পেটে নিয়ে স্বামীর ঘর ছাড়তে বাধ্য হলো তিয়াশা। বাসা থেকে এক কাপড়ে বের হয়েছে সে। যদিও সে উপকারটা করতে আলমারি তার এক টুকরা জামা কাপড় ছিল, সেগুলো ব্যাগে উঠিয়ে রেখেছিল, কিন্তু আগেই তিয়াশা সেগুলো নেয়নি। বাসা থেকে বের হওয়ার সাথে সাথে শরৎ দরজা লক করে তিয়াশার আগে বেরিয়ে গিয়েছে। শরৎ বেরিয়ে যেতে সিঁড়িতে বসে পড়ল তিয়াশা, হাঁটুতে মাথা রেখে অজরে বিনা বাধায় কাঁদলো অনেকটা সময়। এই মানুষটার সাথে কাটানো সুন্দর সুন্দর মুহূর্ত মনে পড়তে দম বন্ধ হয়ে শুরু করলো। মন যেন মস্তিষ্কে শুধালো, যাকে ছাড়া একটা দিন বাবার বাড়িতে থাকতে পারিস না, তাকে ছাড়া সারা জীবন পার করার সিদ্ধান্ত কিভাবে নিতে পারছিস? তাকে ছাড়া থাকতে পারবি? ব্যক্তিগত পুরুষের বুকে অন্য রকম মাথা সহ্য করতে পারবি? যদি অন্য কাউকে বিয়ে করে এ বাড়িতে নিয়ে আসে, তোর ঘর, বিছানা, বর সবই সেই মেয়ের হবে। কারণে অকারণে তোর বরকে কেউ স্পর্শ করবে, আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরবে। তোর বর তোকে যেভাবে যত্ন করতে ওভাবে অন্য কাউকে যত্ন করবে, আর কখনো হঠাৎ দুজন একসাথে তোর সামনে পড়ে গেলে সহ্য করতে পারবি? তুই মরে যাবি না? আর ভাবতে পারছে না তিয়াশা, শরীরটা বড্ড খারাপ লাগছে। যে মানুষটা তাকে ভারী কাজ করতে দিত না, পিরিয়ডের ব্যথায় তার সাথে সেও কাঁদো হয়ে থাকতো, সে সময় রান্নাটা সে করতো, মুখে তুলে খাইয়ে দিত, একা কোথাও যেতে দিত না, বাসা থেকে বাইরে থাকলে মেসেজের ওপর মেসেজ করতো,
সে মানুষটা এত বদলে যেতে পারে কিভাবে? এত এত ভালোবাসার সাথে কি একটু ভালো রাখার দায়িত্ব সেই মানুষটা নিতে পারতো না? অন্তত দম্বমেলের এই ঊর্ধ্বগতির বাজারে 1015 বিষের জব খুঁজে নিতে এতে সন্তুষ্ট হয়ে যেত তিয়াশা। অন্তত সংসার টানতে টানতে নিজেকে ক্লান্ত কম হতে হতো। রাতের অর্ধেকাংশ দুশ্চিন্তা করে কাটাতেও হতো না এটা ভেবে যে বাকি দিনগুলো কিভাবে কাটবে। তিয়াশা সিঁড়িতে ঘণ্টাখানেক সময় ব্যয় করলে একা একা জীবনের পাওয়া না পাওয়ার হিসাব কষে কয়েকটা জিনিস সে পেল। ভালোবাসা, অবহেলা, যত্ন, রাগ, অভাব, খারাপ ব্যবহার সবগুলো একসাথে। শুধুমাত্র মানুষটার থেকে দূরে থাকবে বলে তো আর সব দোষ তাকে দেওয়া যায় না, তাই না? সেই পুরুষ তাকে এত ভালোবাসা দিয়েছে, গোটা জীবনের অন্য কাউকে তার জায়গা সে দিতে পারবে কিনা জানে না। তিয়াশার মনে একটাই আফসোস, মানুষটা যদি তাকে ভালোবাসার সাথে একটু ভালো রাখতো, দিনাতিফাতের দুশ্চিন্তা থেকে একটু মুক্তি দিত, প্রয়োজনে পাশাপাশি শখের দিকে নতুন একটু নজর দিত, হয়তো সংসারটা বেঁচে যেত। এত কিছুর মাঝে নিজেকে থেকে থেকে লুবিয়ে মনে হয় তার, সেই কি আসলেই বেশি চেয়ে ফেলেছে? চাহিদা আসলেই বেড়েছে? পরক্ষণেই ভাবে, এই সামান্য টাকায় আসলেই চলা সম্ভব? যেখানে একটা মেয়ের ভালো একটা জামা অথবা শাড়ির জন্যই 5,000 টাকা অনেক সময় যথেষ্ট নয়, সেখানে সে পুরো মাস কিভাবে চালাবে? শরৎ তো কোনো কাজও করতে চায় না। তিয়াশা তো কম বলেনি, শরৎ চাই শুয়ে বসে ঘুরে ফিরে খেতে, কিন্তু এভাবে সংসার চলে না। যে পৃথিবীতে আসছে তার দায়িত্ব তো নিতে হবে। তাকে ভালোভাবে বড় করতে না পারলে যে সে অনাগত সন্তানের কাছেই দোষী হয়ে থাকবে সে। তিয়াশা উঠে দাঁড়ালো। সিদ্ধান্ত এবার কঠিন হলো তার। ভালোবাসা নয়, ভালো থাকাকে প্রাধান্য দিতে হবে তার। ভালোবাসা নামক মরিচিকার পিছনে সে আজ ছুটবে না। যাকে ভালোবেসে একটু ভালো থাকতে চেয়েছিল, সে নিজে থেকে দূর দূর করেছে, তাহলে সে কেন পড়ে থাকবে? যে বয়সে শখ ভালো থাকাকে প্রাধান্য দেওয়ার কথা, সেই বয়সে এত ত্যাগ স্বীকার কেন সে করবে? জীবনকে এভাবে এখানে থামিয়ে দিলে নিজেকেই তো সে কোনোদিন ক্ষমা করতে পারবে না। শরৎ এসে সাইড স্টলে বসেছে, সাথে দুজন বন্ধু। গল্পগুজব ভালোই চলছিল সবার, তবে শরতের কেমন মনের ভেতরটা ভালো লাগছিল না। কয়েকদিন হলো তার মন আর শরীরটাও ভালো যাচ্ছে না। তিয়াশার প্রেগনেন্সি শুরু হওয়ার পর থেকেই অসুস্থ হচ্ছে, বারবার বাবার বাড়িতে থাকতে না চাইলেও সেখানে জোর করেই রেখে দিয়েছিল শরৎ। দুজন আলাদা থাকলে বারবার নিজের মধ্যে অশান্তি শুরু হয়। তিয়াশা একদিন পরপরই নানা রকম কথা শুনতে হয় তার। কোনো শখ পূরণ হয় না, কিছু দিতে পারো না, এটা নাই ওটা নাই। শরতের রাগ অতিরিক্ত, তিয়াশা রাগ করলে সে রাগ না ভাঙিয়ে উল্টো রাগ করে থাকে, ইত্যাদি ইত্যাদি নানা কথা। এক কথা বারবার শুনতে ইচ্ছে করে না শরতের, ইচ্ছে করে 2-1 দিন যোগাযোগ বন্ধ রাখতে চায় তিয়াশার জন্য, সেটাও হয় না। তাকে ফোনে না পেলে তার বন্ধুদের ফোন দেওয়া শুরু করে। শরৎ না ফেরে, কল করলে আবার সেই কান্নাকাটি, তাকে ছাড়া থাকতে পারে না, দম আটকে আসে, কথা না বলে থাকা সম্ভব নয়, সেই এক কথা। শরতের এসব শুনতে আর ভালো লাগে না। শরৎকে চায়ের কাপ হাতে চুপচাপ বসে থাকতে দেখে একজন সিগারেট এগিয়ে দিল। সিগারেট এগিয়ে দেওয়া দেখে পাশের জন হেসে বলল, বাপ কাকে সিগারেট এগিয়ে দিচ্ছে? সে তো বউকে কথা দিয়েছে সিগারেট আর খাবে না। হেসে একে অপরের গায়ের উপর পড়লো দুজন। শরৎ উঠে বলল, তিয়াশা আমাকে ছেড়ে থাকার সাহস দেখিয়েছে, আজ বোঝাপড়া করতে এসেছিল। একজন শুধালো, কিসের বোঝাপড়া? এই যে আমি যদি এই এলাকা থেকে বের না হয়ে ভালো বেতনে জব না করি, তাকে সুখে টাকায় ডুবিয়ে না রাখি, তাহলে সে আমার সাথে থাকবে না। মেয়েরা লোভী হয় ভাই, এরা টাকা ছাড়া কিচ্ছু চোখে দেখে না, স্বার্থপরের জাতেরা। পাশের জন দমকের স্বরে বলে উঠল, দূর বেটা, ওর বউ এমন না। আমি কোনো সময় শরৎকে দেখিনি বউর জন্য কোনো দামি জিনিস তো দূর, কোনো কিছু কিনে দিতে। বিয়ের 3-4 বছরে মনে হয় কোনো ভালো জামাও দেয় নেই। 2 বছর ধরে দেখি মেয়েটা একই বোরকা পরে বের হয়, আর ও বা দেবেই বা কেমনে? সংসার চালায় তো 4-5 হাজার টাকায়। এই টাকায় সংসার চলে? খাবেই বা কি আর পরবেই বা কি? তাও যে বউ এতদিন টিকে আছে ওটাই ওর ভাগ্য। এই যুগে 4-5 হাজার টাকায় একটা ভালো জুতোও হয় না, আর এই শালার সংসার চালাতে চায়। 2 দিন পর বাচ্চা হবে, তখন কি করবে? আমার তো মনে হয় ভাবি দেরি করছে, আরও আগে চলে যাওয়া উচিত ছিল। বাচ্চা নেওয়া ঠিক হয় নাই, জীবনটাই নষ্ট হয়ে যায়। মা আর বোন সারাদিন রাত ফুটানি করে বেড়ায়, আর শালা বউকে রাখে ফকিন্নির মতো। তোর কপালে এত ভালো একটা মেয়ে জুটছিল, তুই হারামজাদা রাখতে পারলি না। শরৎ দুজনের দিকে তাকিয়ে আমতা করে বলল, ভাই আমার কিছু করতে ইচ্ছে করে না। এখন কি আমার এত পরিশ্রম করার বয়স বল? তাহলে পরের মেয়েকে আশা দিয়ে বিয়ে করছিস কেন শালা?
শরৎ ফের বলল, দূর বাদ দে তো, ও আমার সাথে কথা না বলে আমাকে না দেখে থাকতে পারে না, ও কোথাও যাবে না। প্রথম বন্ধুটি এবার শরতের পিঠ চাপড়ে বলল, যতটুকু শুনলাম তাতে বুঝলাম মেয়েটা তোকে খুব ভালোবাসে, অন্য মেয়েদের মতো না। হেলাই হারিস না তারে, কাজ কর, তাকে একটু ভালো রাখ, তোর এই টাকায় আসলেই কিছু হয় না। শরৎ দুজনকে থামিয়ে দিয়ে বলল, আরে থাম তো বাল, ওর কলিজা আছে নাকি আমাকে ছেড়ে থাকার? অন্য সব জায়গায় বুয়ার কথায় বোর চলে, আর এখানে পুরোই উল্টো, আমি যা বলবো তাই। ও আমাকে অতিরিক্ত ভালোবাসে, আমাকে ছাড়া থাকা ওর পক্ষে সম্ভব না। তিয়াশা নিজ গলায় নেমে এসে কি মনে করে আবার দোতলায় উঠত। বাসার সামনে প্রায় লাগোয়া আরেকটা বাসা, লিন্ডিংয়ে দাঁড়িয়ে সেই বাসার ব্যালকনির দিকে তাকিয়ে কাউকে ডাকতে একটা মহিলা বেরিয়ে এলেন। তিয়াশা মৃদু হাসার চেষ্টা করলো, বলল, আন্টি, খাতার একটা ফিস্টার কলম হবে? মহিলাটি জবাবে বললে, দাঁড়াও দিচ্ছি। তিয়াশা মৃদু হেসে সম্মতি জানালো। তিয়াশা বাচ্চা পেটে নিয়ে স্বামীর সংসার ছেড়ে বাবার বাড়ি চলে এসেছে এমন খবর খুব বেশিক্ষণ চাপা রইল না। 2 দিনের মাথায় প্রতিবেশীদের মুখে মুখে বিষয়টা ছড়িয়ে পড়ল। কেউ দোষ দিল শরতের, আবার কেউ তিয়াশার। সবার সব কথা এক জায়গায় গিয়ে থামছে। আর সেটা হলে এই সময়ে কেউ সংসার ছেড়ে চলে আসে, কেউ কেউ তো মুখের উপর বলেই ফেললো এই বংশের কোনো মেয়ের প্রথম বিয়ে টিকেছে, যে তিয়াশা টিকবে, এই বাড়ি হোক আর বংশ হোক। সবগুলো মেয়েই তো প্রথম ঘর ছেড়েছে, একটার কপালেও আর বিয়ের স্বামী নিয়ে সংসার করার সৌভাগ্য হয়নি। তিয়াশাই বা বাদ যাবে কেন? 3-4 বছর টিকেছে এই অনেক। আবার কেউ বলল, বাচ্চা পেটে না থাকলে তবু একটা ব্যবস্থা করা যেত, বউ চলে যাওয়া বা বউ মরে যাওয়া পুরুষের সাথে বিয়ে দিলে সংসার করতে পারতো। কিন্তু এই অবস্থায় আর কিভাবে বিয়ে হবে? বাচ্চা হয়ে গেলে আরেক ঝামেলা, মানুষ করবে কি? তিয়াশাই যদি মানুষ করতে চায় তাহলে টাকা পয়সা কে দেবে? বাপেরও যে ধন সম্পদ আছে তাও তো না, ভাইয়ের টাকায় সংসার চলে, বাপেরও বয়স হচ্ছে, সারাক্ষণ দেখে অসুখে ভোগে, কয়দিন পর ছেলের বউ লাথি দিয়ে ফেলে না রাখে, তার উপর আবার তিয়াশা এসে হাজির। কে জানে কি হবে এই বাড়ির অবস্থা। তিয়াশা সবকিছুকে অবজ্ঞা করে পাত্তা না দিয়ে শরতের একটা ফোন কলের অপেক্ষায় আছে। গত 2 দিন শরৎ কোনো সিঙ্গেল ফোন কল বা মেসেজ করেনি কথা বলার জন্য, একবার প্রিয় মানুষটার কণ্ঠস্বর শোনার জন্য, তার মুখে জান ডাক শোনার জন্য। তিয়াশা ছটফট করছে, ভেতরটা জ্বলে পুড়ে যাচ্ছে। বারবার ফোনটা হাতে নিয়ে আগের মেসেজগুলো দেখছে, নিজে কল করতে গিয়েও ফিরে ফিরে আসছে, মনকে বোঝাচ্ছে এবার অন্তত নিজের মনের কাছে হেরে যাওয়া চলবে না। ভালোবাসলে দুজনেইতে বেশি ছিল, তবে একজন কেন সেই ভালোবাসার জন্য সবকিছু সহ্য করবে? পুরুষ হয়ে কেন তার শখের নারীকে ভালো রাখার জন্য কিছু করবে না? কেন অভাবে অভাবে জরাজীর্ণ করে রাখবে? কেন অসম্মানে রাখবে? এগুলো তো কোনো সুপুরুষের লক্ষণ নয়। শরৎ যদি নিজের ভুল বুঝতে পেরে অলসতা ছেড়ে কাজ করার জন্য রাজি হয়, সে তবেই ফেরার কথা ভাববে, নচেত হাকার নয়। মনকে বুঝিয়ে ফোন রেখে মানুষের মধ্যে গিয়ে একটু বসার চেষ্টা করে সে। একা থাকলে শুধুমাত্র শরৎকে নিয়ে ভাবতে হবে, বাইরে বের হলে তবুও সবার সাথে কথাবার্তায় কিছুটা সময় কাটবে। তিয়াশা বাড়ি ফেরার পর মা ঠিকঠাক কথাবার্তা বললেও কাছে টেনে নিল। তিয়াশার বাড়ি ফেরা ভালো চোখে দেখেননি তার ভাইয়ের বউ আলো। একটা বারের জন্য ভালো করে কথা বলেনি সেই তিয়াশার সাথে, উল্টো কথাবার্তা আর আচরণে বুঝিয়ে দিচ্ছে তিয়াশা এই বাড়িতে এইভাবে আসা থাকার সিদ্ধান্ত নেওয়া উচিত হয়নি। এই তো সকালেই রান্নার কাজে আলোকে হাতে হাতে একটু সাহায্য করতে গিয়েছিল তিয়াশা, যদিও তার এখন বাড়ি কাজ করা নিষেধ, তবুও ভেবেছিল হালকা কাজগুলো সে করে দেবে। আলু ইচ্ছে করেই বলে বসলো, তোমার ভাই রাতে চাউলের বস্তা নিয়ে এসেছে, ছোট বস্তাটা একটু রান্নাঘরে এনে রাখো, পারবে তো নাকি? চলো না হয় আমি দৌড়ি সাথে। কিছুক্ষণ তিয়াশা চুপ রইল, একটা দীর্ঘশ্বাস ফেটে আলতো স্পর্শে হাত বুলিয়ে আলুর দিকে ফিরে বলল, চলুন। তিয়াশা চাউলের বস্তার একপাশ ধরতেই বুঝতে পারলো আলু ইচ্ছে করে তার দিকে ভর বেশি রেখেছে। সে তবু হাসি মুখে কাজে মন দিল। মেয়েকে ভারী বস্তা তুলতে দেখে মা কুলসুম বেগম দৌড়ে এলেন, হাত থেকে বস্তা ছাড়িয়ে নিজের কোমরে তুলে নিয়ে বলে উঠলেন, সংসার তো শেষ হলো, এখন কি জীবনটাও শেষ করতে চাইছিস? হতচ্ছাড়ি, তোকে না নিষেধ করেছি ভারী কোনো কাজ করবি না? আমার কথা কি একটুও শুনবি না তুই? বাড়ির একটা মানুষ আমার কথা শোনে না বলে কি তুইও সবার সাথে ফাল্লা দিবি? মানুষ মনে হয় না মাকে?
কুলসুম বেগম বস্তা রান্নাঘরে রেখে বেরিয়ে এসে আলোকে উদ্দেশ্য করে বললেন, আমি কি সংসারে কম কাজ করি? আমার মেয়েকে দিয়ে কেন এত ভারী কাজ করাচ্ছ তুমি? রাগে ঘা জ্বলে উঠল আলো। শাশুড়িকেই মেজাজ দেখিয়ে বলে উঠল, আপনার মেয়ে বেড়াতে তো আসে নাই যে তাকে বসিয়ে বসিয়ে ভালো মন্দ খাওয়াতে হবে। সে সংসার ছেড়ে একেবারে চলে এসেছে। শুয়ে বসে তো আর খেতে পারবে না, বাড়ির কাজ করেই খেতে হবে। তিয়াশা মাকে চুপ করতে বলে বলল, আমি ভাবিকে বলেছিলাম তুমি শুধু শুধু রাগ করছো। আর সত্যি তো, আমি তো এখানে শুয়ে বসে খেতে আসিনি। কখনো বসে বসে খেতে হবে এমন ভাবনাও ছিল না। মেয়ে হয়ে জন্মেছি, কাজ তো করতেই হবে। তিয়াশার কথায় মুখ বাঁকিয়ে রান্নাঘরের দিকে চলে গেল আলো। কুলসুম বেগম মেয়ের দিকে তাকিয়ে এসে মাথায় হাত রেখে বললেন, ভালো মানুষের কপালেই কেন এত কষ্ট রে মা? ছোটবেলা থেকে নিজের বাবার কাছে বা আমার কাছে কখনো জিদ করে কিছু চাসনি, নিসনি। স্বামীর গড়েও সেরকম। কখনো নিজের কোনো শখ পূরণ করতে দেখলাম না। সংসার করে গেলি, তবুও কি এমন হতে হয়? চোখ দুটো ছলছল করে উঠল তিয়াশা। ঢোক গিলে মাথা নিচু করে বলল, যার চাহিদা যত কম সে পায়ও তত কম। ছোটবেলা থেকে যদি জোর করে এটা ওটা নেওয়ার আর পাওয়ার অভ্যাস থাকতো, তাহলে হয়তো এখনো পাওয়ার খাতায় শূন্য না মা। কুলসুম বেগম মেয়ের চোখ মুছে দিয়ে বললেন, তোর সব কষ্ট আমার হোক মা, আমি আর তোর এই দশা দেখতে পারছি না। শরৎ যদি তোকে একটু বুঝতাম। তিয়াশা জোরপূর্বক তার ছেলের হাসি হাসলো। মনে পড়লো বাড়ি ছেড়ে চলে আসা 2 দিন শেষ হয়ে 3 দিন হতে চলল। মানুষটা একবার কল বা মেসেজ দিয়ে খোঁজ নিয়ে জানতে চাইল না তিয়াশা বাবার বাড়ি ভালো মতো এসেছে কিনা, ভালো আছে কিনা, শরীর ঠিক আছে কিনা। সে কিভাবে তিয়াশাকে বুঝবে? সে বিড়বিড় করে বলে উঠল, যদি একটু বুঝতো, একটুখানিই বুঝতো, তাহলে এত কষ্ট পেতে হতো না। যদি একটু সে আমাকে বুঝতো, একটুখানি বুঝতো। বলতে বলতে অজরে কেঁদে ফেলল তিয়াশা। রাত 9:30। তিয়াশা নিজের রুমে বসে ফোন ঘাটাঘাটি করছিল। মূলত সে এখনো শরতের একটা মেসেজের অপেক্ষায়। আশায় আছে শরৎ সব ঠিক করে নেবে, কিন্তু সেটা কি আদৌ হওয়ার? যে ছেলে ছোটবেলা থেকে অতি আদরে মানুষ হয়েছে, কখনো কোনো কাজ করতে হয়নি, মুখের সামনে খাবার চলে এসেছে, যখন যা চেয়েছে তাই দিয়েছে, বাবা এমনও দিন গিয়েছে যে একদিন 20-30 হাজার টাকা খরচ করে ফেলেছে, সে কিভাবে পরিশ্রম করবে? শরতের আগে নেশা করার অভ্যেসটাও ছিল, ওসবেই প্রতিদিন হাজার হাজার টাকা উড়িয়েছে। এখন কাজ করে না, টাকা পায় না, উড়াতে পারে না। এসবের জন্য হয়তো মেজাজ আরও খিটখিটে হয়ে থাকে। তিয়াশা 3 বছরে একটাই আশা বুকে চেপে ভালোবেসে গিয়েছে, হয়তো নেশা ছাড়ার মতো বাকি সব খারাপ কাজ ছেড়ে শরৎ সংসারী হবে। কিন্তু তিয়াশাকে ভুল প্রমাণিত করলো মানুষটা। বুঝিয়ে দিল পুরুষ প্রেমিকার কথা শোনে, স্ত্রীর না। ফোনটা রেখে খাটে হেলান দিয়ে ওপরের দিকে মুখ করে চোখ বন্ধ করে চুপচাপ বসেছিল তিয়াশা। দরজার শব্দ হতে সেদিকে তাকালো সে। কুলসুম বেগম দাঁড়িয়ে আছেন। তিয়াশা সোজা হয়ে বসতেই তিনি বললেন, তোর বাবা ডাকছে, সাদ্দামও আছে, একটু আয়, যা বলবে তা শুনবি, কিন্তু সিদ্ধান্ত নিজে নিবি। বলেই কুলসুম বেগম চলে গেলেন। তিয়াশা ভাবতে ব্যস্ত হলে এই সময় বাবা ভাই একসাথে তাকে ডেকে পাঠিয়েছে কেন? কি নিয়ে কথা বলবে? মাথায় একটা কথা ঘুরপাক খাচ্ছে। বাবা কি তবে আবার বিয়ে ফিরতে বলবে? মেয়ের সংসার ভাঙছে এমন আশঙ্কায় আবার কিছু মেনে ধৈর্য ধরে ওখানেই থাকতে বলবে? তিয়াশার চাচাতো বোন 3টার প্রথম বিয়ে টিকে নিয়ে তারা এখন দ্বিতীয় বিয়ের পর সংসার করছে। ফুফাতো বোন 2টার একজনের কি অবস্থা? সবকিছু সহ্য করে 3 বছর মাটি কামড়ে থাকা শরতের সাথে আজীবন থাকার ইচ্ছের পিছনে তিয়াশার 2টা কারণ। 1, শরতের প্রতি সীমাহীন ভালোবাসা। 2, চাচাতো ফুফাতো বোনেদের মতে নিজের নামের পূর্বে ডিভোর্সি শব্দটা যুক্ত করার অনিচ্ছা। বাবা আর ভাই রাতে তিয়াশাকে ডাকার কিছুক্ষণের মধ্যে এসে তাদের সামনে এসে দাঁড়ালো। বাবা আক্কা ছেলে মাত্রই একটা সিগারেট নিয়েছেন। তিয়াশাকে এসে সেটা দেখে বলে উঠল, শরীরের অবস্থা ভালো না, কতবার এসব খেতে নিষেধ করেছি, তবুও কেন খাচ্ছেন বাবা? জীবনের প্রতি কি একটুও মায়া নেই? আক্কা ছেলে সিগারেট নিভিয়ে পাশে রাখলেন। হাত টান করে মেয়েকে ইশারায় নিজের কাছে ডেকে বসিয়ে বললেন, আর খাবো না। তুই ভাত খেয়েছিস? হ্যাঁ খেয়েছি। ওপন্যাস মাথা নাড়ল তিয়াশা। সাদ্দাম বলে উঠল, শরৎ কি আর কল দিয়েছিল? তিয়াশার মুখটায় অমাবস্যার রাতের মতো অন্ধকার নামলো যেন। মাথা নিচু করে বলল, না।
আমি কল করেছিলাম, সে আসছে কিছুক্ষণের মধ্যে। তিয়াশা রুমে উপস্থিত সবার মুখের দিকে একবার করে চাইল, তারপর শুধালো, কেন? একটা জবের খোঁজ পেয়েছি বিদ্যুৎ অফিসে। বেতন প্রথম দিকে 13-14 হাজার হতে পারে। শরৎ যদি করতে রাজি হয় তাহলে আমি কথা বলবো। তোর কোনো আপত্তি আছে? তিয়াশা দুই পাশে মাথা ঝাঁকিয়ে বলল, না, আমার কোনো আপত্তি নেই। ও কিছু একটা তো করুক, শুধু ওই 4,000 টাকায় আমি থাকতে পারছি না ভাইয়া। আমার সারা দিন রাত চিন্তা করতে হয় আগামীকাল কি করবে, কিভাবে চলবে। এত এত দুশ্চিন্তায় আমার হয়তো হার্টের সমস্যা দেখা দিয়েছে। আমি আর এভাবে থাকতে পারছি না। ও যদি আমাকে ভালো রাখার দায়িত্ব না নেয় তাহলে আমি আর ওর সাথে থাকবো না। আমি আর পারছি না, পারতে হবে না, আর থাকতেও হবে না। কাউকে হাত পা ধরে থেকে যেতে বলিনি আমি। শরতের গলা স্বর আর উক্ত কথাটি শুনে দরজার দিকে তাকালো সবাই। তিয়াশার মুখটা বড্ড অসহায় দেখালো। এই মানুষটা এখন এসে একই কথা বলছে। একটু চিন্তা ভাবনার পরিবর্তন হয়নি? তার সাথে কেন এমন করছে শরৎ? আক্কাস আলী শরৎকে বুঝিয়ে বসালেন। সাদ্দাম নতুন একটা জবের কথা জানালেন শরতের মুখের উপর না জানিয়ে দিল তার কথায় এখন অন্তত সে কিছু করতে পারবে না। আগামী বছর থেকে ব্যবসা করার চিন্তা ভাবনা করছে। বন্ধুর সাথে ব্যবসা করতে চায় সে। সবাই মিলে বোঝালো, আপাতত 2-3 বছর জব করে ব্যবসার প্রতি ধারণা পাকাপোক্ত হলে তবে যেন টাকা ইনভেস্ট করে। নইলে সম্বল বলতে যে টাকাটা শরতের আছে সেটা হারিয়ে পথের ফকির হতে হবে। শরৎ কারো কথা শুনতে নারাজ, সে নিজের বুদ্ধিতেই চলবে। শরৎ একটা ওষুধের দোকানে বসে, সেখানে থেকে মাসে টাকা আসে প্রতি মাসে। মায়ের রেখে যাওয়া জায়গা বাড়ি করার সময় বিক্রি করে যে টাকা বেশি গিয়েছিল তা এক বড় ভাই ধার নিয়েছে, সেটা দিয়ে ব্যবসা করতে চায় শরৎ। টাকার পরিমাণ খুব বেশি নেই, এই টাকা দিয়ে কোনো ব্যবসা নামা সম্ভব না। সেটা জানা সত্ত্বেও শরৎ এমন জিদ ধরে বসে আছে যে যতই বোঝাক না কেন শরৎ বুঝে নেয় না। আজও তাই হলো। সে জব বিমুখ, কিছুতেই অন্যের আন্ডারে কাজ করতে চায় না। তাই তো দোকান থেকেও বেরিয়ে আসতে চায় মাঝে মাঝে। সুতরাং সবাই মিলে এত বুঝিয়ে কোনো লাভ হলো না। আবারও হতাশ হতে হলো তিয়াশাকে। শরতের এমন আচরণে সে কতটা কষ্ট পায় সেটা কি শরৎ বোঝে না? এই সময়ে নাকি মেয়েদের সবসময় হাসি খুশি থাকতে হয়, তাহলে পেটের বাচ্চা ভালো থাকে, বুদ্ধি ভালো হয়। কিন্তু শরৎ তো পারলে তাকে গলা টিপে মেরে ফেলে। এই মানুষটাকে একদম চিনতে পারছে না তিয়াশা। সাদ্দাম শেষমেশ শরতের সাথে পেরে না উঠে বলল, তুমি যেহেতু চাকরি করবেই না, আমার বোনকে কিঞ্চিত ভালো রাখার দায় ইচ্ছে কোনোটাই তোমার নেই। সুতরাং আমার বোনকে তোমার বাসায় আর পাঠাচ্ছি না। তিয়া এখানেই থাকবে। চোখের সামনে নিজের বোনের তিলে তিলে মৃত্যু আমি দেখতে পারবো না। উঠে দাঁড়ালো শরৎ। সাদ্দামকে একবার দেখে তিয়াশার দিকে তাকিয়ে বলল, রেখে দিন তাকে সারা জীবনের জন্য। যে আমার খারাপ সময়ে পাশে থাকবে না তাকে আমার প্রয়োজন নেই। তিয়াশা এতক্ষণে বলে উঠল, খারাপ সময়? এত সুযোগ পেয়ে নিজেই কিছু করতে চাও না আর বলছো এটা তোমার খারাপ সময়? আমারই ভুল। আমি 3টা বছর অপেক্ষা করেছি তোমাকে আমার মনের মতো তৈরি করার, পারিনি। কারণ কাউকে ভালোবাসলে তবেই নিজের মধ্যে পরিবর্তন আসে। তুমি তো বাসনি। আমিই বোকা। শেষমেশ আমিই হেরে গেলাম। আমার কথা, আমার বাচ্চার কথা ভাবার দায় যেহেতু তোমার নেই, সুতরাং আমি এখন সবার সামনে দাঁড়িয়ে বলছি, শরৎকেও আমার প্রয়োজন নেই। সেদিনের আলাপচারিতা, তর্ক বিতর্কের পর শরৎ আর তিয়াশার দেখা হওয়া তো দূর, তাদের মধ্যে মুঠোফোনের যোগাযোগটুকুও আর হয়ে ওঠেনি। যদিও তিয়াশা মুখে মুখে যাই বলুক না কেন, সে এখনো চায় শরৎ নিজেকে এবং নিজের চিন্তাধারাকে পরিবর্তন করে আবার তার কাছে ফিরে আসুক। তবে মাঝে মধ্যে নিজের জন্য খুব করুণা হয় তিয়াশার। সে কেন স্বার্থপরতার এই দুনিয়ায় একটা মানুষকে এত ভালোবাসতে গেল? সে এখন চায় তার মতো করে কেউ জীবন সঙ্গীকে ভালো না বাসুক। মানুষ যে ভালোবাসার দাম দিতে চায় না। তিয়াশা বাড়ির কাছেই একটা ডাক্তারের চেম্বারে জব নিয়েছে। সিরিয়াল রাখা, প্রেশার, ওজন মাপা এবং ডাক্তারের নিকট পৌঁছে দেওয়া তার কাজ। বেতন 7,500 টাকা। ওখান থেকে বলা হয়েছে তিয়াশা যদি ভালোভাবে কাজ করতে পারে তাহলে তার পড়াশোনা অনুযায়ী কাজ দিয়ে বেতন 6 মাস বা 1 বছর পর বাড়িয়ে দেওয়া হবে।
ততদিনে তিয়াশার বাচ্চাটাও দুনিয়ায় চলে আসবে। তিয়াশা মূলত কিছু টাকা এবং নিজে সুস্থ থাকতে কাজে যোগ দিয়েছেন। ডাক্তারের আশেপাশে থাকলে নিজের কোনো অসুস্থতায় সে অন্যদের চেয়ে কমে চিকিৎসা নিতে পারবে বলে সে আশাবাদী। তাছাড়া বাড়িতে বাইয়ের বউয়ের কালো মুখ তো দেখতে হবে না। নিজের ভরণ পোষণের দায়িত্ব আপাতত সে নিজেই নিতে পারবে। জমানো যা টাকা ছিল তা দিয়ে মাঠে ফসলি ক্ষেত নিয়েছে সে চাষাবাসের জন্য। পরিপূর্ণ সাহায্য সে বাবা আর ভাইয়ের কাছে পেয়েছে। তিয়াশার ধারণা যে টাকা খরচ হয়েছে আগামী বছর তার 3 গুণ টাকা সে জমাতে পারবে। নভেম্বর মাস, চারিদিকে ঘন কুয়াশা, ভারী শীত। বাবার বাড়িতে আসার 2 মাস কেটে গেছে তিয়াশার। এই 2 মাসে নিজের এবং নিজের চারপাশের অনেক পরিবর্তন দেখতে পেয়েছে তিয়াশা। প্রচণ্ড গরম থেকে প্রকৃতি যেমন দারুণ শীতল রূপ নিয়েছে, সেরকম চারপাশের মানুষের কথাও কমতে শুরু করেছে। তিয়াশা আজকাল একটু স্বস্তির নিঃশ্বাস নিতে পারে, তবে কাজ থেকে বাড়ি ফিরলে আলোর বাজে ব্যবহার আর শরতের অভাব এখনো ঠিক আগের মতোই অনুভব করতে হয় তিয়াশার। শরতের কথা মনে পড়লেই এখনো ভীষণ কান্না পায় তিয়াশার। ফেটে হাত বুলিয়ে নিজে নিজে বলে ওঠে, তোর বাবা রাগ করেছে আমাদের উপর। এতগুলো দিন গেল, একটা খোঁজ নিল না আমাদের। তুই আমার কোলে যখন আসবি তখন কিন্তু আমার অনেক অনেক অভিযোগ তোকে জানাবো আমি। তুই কিন্তু মায়ের পক্ষ নিয়ে বাবাকে খুব করে বকে দিবি। সংসার ছেড়ে চলে আসার 2 মাস পর শ্বশুরের কল রিসিভ করলো তিয়াশা। এর পূর্বে সব মিলিয়ে 3-4 দিন কল এসেছে তার ফোনে। বাবাকে আগে থেকে নিষেধ করে দিয়েছিল তার শ্বশুর কল করলে যেন রিসিভ না করে। তিয়াশা চেম্বারেই ছিল, ব্রেক টাইম চলছে। নিজের জন্য বরাদ্দকৃত ছোট জায়গাটায় গিয়ে বসেছিল। ফোন স্ক্রিনে গোটা অক্ষরে লেখা বাবা দেখে এক মুহূর্তের জন্য নিজের বাবা ভেবে ভুল করে কল রিসিভ করেছে সে। কল রিসিভ হতে ওপাশ থেকে বরাট বয়স্ক পুরুষালী গলায় তিয়াশার শ্বশুর বলে উঠল, কি হয়েছে তোমাদের? ফোন দিলে রিসিভ কেন করো না? তোমার বাবাকেও পাওয়া যায় না? তুমি নাকি বাবার বাড়িতে আছো রাগ করে? আমার ছেলেটা কি খায় না খায়, কেমন আছে সে খোঁজ খবর রাখো তুমি? তিয়াশা ঠান্ডা মেজাজের মানুষ। নিজের কোনো কথায় কেউ যদি কখনো কষ্ট পেয়ে যায়, সেই সঙ্গে নিজের মধ্যে সব খারাপ লাগা চেপে রেখেছে সে। বলার বা প্রতিবাদ করার মতো অনেক সুযোগ পেলেও এ যাবৎ সব সহ্য করে নিয়েছে, আর সে সেটা করতে পারল না। শরতের বাবার কথা যেন গায়ে সূচের মতো বিঁধল। তার ছেলের ভালো মন্দ, খাওয়া দাওয়া ভালো রাখা, এসবের দায়িত্ব কি শুধু তিয়াশার? শরতের কোনো দায়িত্ব নেই? বা শ্বশুর হিসেবে ওনার কোনো দায়িত্ব ছিল না? তিয়াশা একটা দীর্ঘশ্বাস ফেলল, মৃদু ও ধারালো গলায় বলল, বাবা, আপনি যেমন আপনার সন্তানের চিন্তা করছেন, সেরকম আমিও আমার সন্তানের চিন্তা করেই আপনার ছেলেকে ছেড়ে চলে এসেছি। আপনার ছেলের শূন্য পকেটে আমি আমার 3টা বছর কাটিয়েছি, আর সম্ভব হচ্ছিল না। আমি আমার হবু সন্তানকে অনিশ্চয়তার মধ্যে জন্ম দিতে চাই না। মানে কি? তুমি কি বলতেছো? তুমি সংসার চলছে না মানে? আমাকে জানাওনি কেন? তিয়াশা তাচ্ছিল্যের হাসি হাসল, বলল, আপনি জানেন না বাবা? আমাকে জানানো হয়নি বলছেন? আপনার ছেলে 4000 টাকায় সংসার চালায়, এটা আপনি জানেন না? মানুষ তো তোমরা দুজন। বাবা, আপনিও কখনো আপনার ছেলেকে সাহায্য করেননি, কোনো পদ বাতলে দেননি। আমাদেরই তো সংসার চলে না রে মা, তোমাদের কিভাবে সাহায্য করব? তাছাড়া তুমিও তো টিউশনি করাচ্ছিলে, দুজনে চলে যাচ্ছিল। সমস্যা কি হলো এখন? শব্দ করে হেসে উঠল তিয়াশা। বাবা, রিটায়ার্ডের পর আপনার বেতন আসে 22 থেকে 25,000। আপনারা 3 জন সদস্য, আপনাদেরই নাকি এই টাকায় সংসার চালাতে হিমশিম খেতে হয়। তাহলে আপনাদের থেকে আমরা শুধু একজন কম। সে একজনও কয়েকদিন পর হয়ে যাবে। ধরতে গেলে বাচ্চার খরচ আরও বেশি। তাহলে আমি আপনার বেতনের 6 ভাগের 1 ভাগ টাকায় কিভাবে চলবো? আপনার ছেলে কিছু করেই না ধরতে গেলে। একজন পুরুষ যদি একটা নারীকে ভালোবাসে, তাহলে তার প্রথম কাজ ভালোবাসার মানুষকে ভালো রাখা। আপনার ছেলে আমাকে ভালোবাসলে এই 3.5 বছরে অন্তত আমার কথা ভেবে কঠোর পরিশ্রম করত, আমাকে ভালো রাখতো, কিন্তু সে তো নিজেকে ভালোবাসে। তাছাড়া আপনি আপনার মেয়েকে 20,000 বেতনের চাকরি করা ছেলের হাতে তুলে দেননি, আপনার মেয়ে এই টাকায় চলতে পারবে না বলে। আর আপনার ছেলে আরেকজনের মেয়েকে 4,000-এ
ভালো রাখতে চাই কিভাবে আমাকে বলবেন একটু? আপনি এত সব না দেখে ফোন করে আমাকে বলছেন ছেলের ভালো মন্দ দেখতে। দুঃখিত বাবা, আমি পারবো না। আপনি আপনার সন্তানের ভালো দেখুন, আর আমি আমার সন্তানের। তিয়াশা ফের বলে উঠল, আপনার ছেলে আমাকে কি দিতে পেরেছে বলুন তো বাবা? খাবার, জামা কাপড় সে আমাকে ভালো রাখতে পারেনি, কোনো শখ আহ্লাদ পূরণ করতে পারেনি, আবার একটা ভালো পরিবারও দিতে পারেনি। বিয়ের সময় তার ছোট মা তার বোনের কত ভালো ব্যবহার, আর বিয়ের পর একটা দিন আমাকে কাছে টেনে নিয়েছে, আমাকে দেখিয়ে দেখিয়ে অন্যের ছেলের বউদের ভালোবাসে, হাসি তামাশা করে। আমি কি দোষ করেছি বলুন তো? আর আপনি সম্পর্ক ঠিক রাখতে আমাকে বারবার মাপ চাইতে বলেছেন। আসলে আমার কোনো ভুলের জন্য আপনি বারবার মাপ চাইতে বলেছেন বলতে পারেন? আপনি নিজে কখনো আমার কোনো ভুল দেখেছেন? আমি তবুও একটা ভালো পরিবার পেতে বারবার মাথা নত করেছি। আমি কিছু পাইনি বাবা, আমিও মানুষ, আমারও সহ্যের সীমা আছে। আমি নিজেকে আর কখনো কারো কাছে ছোট করতে পারবো না, না আপনার বউ মেয়ের কাছে, আর না আপনার ছেলের কাছে। আপনার ছেলেকে ভালোবেসে বিশ্বাস করে যে কষ্ট পেয়েছি সেটা আমার কাছেই থাকুক। আমি আর পিছু ফিরে তাকাতে চাই না। শরৎ একটু নিজের মতো থেকে দেখুক, ও আজ হোক আর কাল হোক, বুঝতে নিশ্চয়ই পারবে। আল্লাহর পর এই দুনিয়ায় আমি ছাড়া ওর কেউ ছিল না, আপনিও না। ওপাশ থেকে অবাক মিশ্রিত কণ্ঠে ভেসে এলো, আমিও না। তিয়াশা জবাব দিল, না আপনিও না। আপনার স্ত্রী কোনো দিন আপনার ছেলের জন্য 2 পয়সা খরচ করতে দেবে? পারবেন আপনার মেয়ে আর বউয়ের কথার বাহিরে গিয়ে ছেলের পাশে দাঁড়াতে? ও পাশে থেকে আর কোনো জবাব এলো না। তিয়াশা হাসলো, ফের বলল, পারবেন না বাবা? শরতের জন্য আমি ছাড়া কেউ ছিল না, এ কথা সে বুঝতেই পারল না। ওই যে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না মানুষ, এমন ব্যাপারটা শরতের ক্ষেত্রেও বুঝবে, ও খুব তাড়াতাড়ি বুঝবে। শুনেছে শখের বাইক বিক্রি করে সেই টাকায় দিন পার করছে, কিন্তু সেটা কতদিন? বাইক জমানো টাকা বাড়ি এগুলো যদি বিক্রি করে তবে কতদিন চলবে আপনার ছেলে? তারপর কেঁদে কোনো রাস্তা চোখে দেখবে না। এসব তার সাথে হোক, এটা আমি চাই না। আমি চাই ও ইনকাম করুক, পরিশ্রম করুক, কিন্তু আমার মতো স্বস্তির জায়গা তার না হোক। প্রতিটা মিনিট সেকেন্ড ওকে বুঝিয়ে দেবে তিয়াশা একজনই ছিল, একজনই। তিয়াশা নিজে থেকে ফোনটা কাটলো, হয়তো অসভ্যতার পরিচয় পেল কিছুটা, কিন্তু এতে এখন আর তার কিছুই যায় আসে না। আজকাল মানুষের কথা আর ব্যবহার সহ্য করতে করতে আর চুপ থাকতে ইচ্ছে করে না। এজন্যই আলোর সাথে আগে ঝামেলা না হলে এখন টুকটাক হয়। তিয়াশা আলোর একটা কথাও আজ ছেড়ে দেয় না। মানুষ কষ্ট পেতে পেতে পাথর, তিয়াশা হয়ে উঠেছে যেন অগ্নি। আজ তিয়াশার জবের আরও 1 মাস পূর্ণ হলো। যাকে ছাড়া তিয়াশার একটা দিন চলতো না, তাকে ছাড়া এখন তিয়াশার দিন, সপ্তাহ, এমনকি মাসও পেরিয়ে যাচ্ছে। তিয়াশা নিজেই কিছুদিন আগে শরৎকে অনলাইনে সব জায়গায় কালো তালিকায় ফেলে রেখেছে, সব রকম যোগাযোগের মাধ্যমে দরজা আটকে দিয়েছে। সে এখন চায় শরৎ অনুভব করুক তার মতো করে। জীবন একটা সাজানো কাটানো সহজ নয়, তবে শরৎ সেটা পারলে তিয়াশাও পারবে। কিছুদিন পূর্ব অবধিও সে ভাবত শরৎ একবার শুধু তাকে ফোন করে বলুক, সে সব রকম খারাপ সঙ্গ ত্যাগ করে শুধুমাত্র তিয়াশা এবং অনাগত সন্তানের কথা ভেবে পরিশ্রম করে উপার্জন করবে। শরতের কল্পনা বা বাস্তব সবটা জুড়ে শুধু তিয়াশা আর অনাগত সন্তান। কিন্তু পরক্ষণেই ভেবেছে এমনও হতে পারে শরৎ বুলিয়ে বালিয়ে তাকে ফিরিয়ে নিল, কিন্তু আগের মতোই রয়ে গেল। তাহলে তখন তো আরও কষ্ট বেড়ে যাবে তিয়াশার। তিয়াশা এখন নিজে থেকেই দূরত্ব চায়। সে চায় শরৎ আগে নিজের পরিবর্তন ঘটাক, আর তারপর নিজের ক্যারিয়ার গড়ে তুলুক। সংসারের চাপ থেকে না হয় তিয়াশা তাকে মুক্তি দিল। শরৎ প্রতিষ্ঠিত হোক, সে প্রিয় মানুষটার শাস্তি নয়, সর্বোচ্চ সফলতা দেখতে চায়। তাদের পুনরায় মিলন অথবা না হোক, অথবা শরৎ জীবনে সফল হোক, এই মানুষটার ক্ষতি সে কখনোই চাইবে না। তিয়াশাকে অনেকক্ষণ আগে ডাকা হয়েছে। সে অনুমতি নিয়ে একটা কক্ষের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করল। ভেতরে শাটর দিয়ে একজন পুরুষ বসে আছে। তিয়াশাকে ভেতরে আসতে দেখে মৃদু হেসে বলল, এসো এসো, বসো এখানে। শরীর কেমন তোমার? তিয়াশা গিয়ে সামনের চেয়ারটায় বসলো। মৃদু হেসে বলল, জি স্যার, আলহামদুলিল্লাহ সুস্থ আছি। লোকটার টেবিলের ড্রয়ার থেকে 10,000 টাকা বের করে তিয়াশার দিকে এগিয়ে দিয়ে বলল, এটা তোমার পারিশ্রমিক এবং আমার পক্ষ থেকে সামান্য উপহার। আগামী মাস থেকে তোমার বেতন 8 করা হলো। এবার যে বাড়তি টাকা
পেলে সেটা দিয়ে ফল কিনে খাবে। তিয়াশা হেসে টাকাগুলো নিল। সামনে বসা মানুষটার প্রতি কৃতজ্ঞতায় চোখ দুটো ছলছল করে উঠল। নিজের ফল কেনা পরের কথা। তিয়াশা সিদ্ধান্ত নিল এবার বাবাকে পাঞ্জাবি এবং মাকে শাড়ি উপহার দিবে। বাড়ি ফেরার সময় কিনে নিয়ে যাবে, বাকি টাকা জমিয়ে রাখবে। সামনে বিপদ হতেই পারে, আর তখন টাকার প্রয়োজন হলে কোথায় হাত পাতবে সে? ভাইয়ের কাছে? ভাই যে ইহজনমীয় টাকা খরচ করতে দেবে না। এত ভালো ভাগ্য যে তিয়াশার না। তিয়াশা মনে মনে ভাবল বাবা মা উপহার পেয়ে নিশ্চয়ই খুব খুশি হবে। কখনো তো তিয়াশা বাবা মাকে কিছু দিতে পারেনি, প্রথম নতুন কিছু উপলব্ধি করতে চলেছে সে। মা বাবার হাসি মুখ কল্পনা করতেই ভেতরটা শীতল হয়ে এলো তার। বাবা মার জন্য নতুন শাড়ি পাঞ্জাবি কিনে অনেকক্ষণ আগেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে তিয়াশা। ইচ্ছে বাবা মাকে আজ নিজের টাকায় কেনা শাড়ি আর পাঞ্জাবি পরাবে, সুন্দর করে কয়েকটা ছবি তুলে নিজের কাছে রেখে দিবে। পরবর্তীতে অনেক দামি কিছু দিলেও আজকের মতো অনুভূতি সৃষ্টিত হবে না, তাই আজকেরটা ক্যামেরাবন্দি করে রাখতে চায় সে। সকালে চেম্বারে যাওয়ার সময় ভাবির সাথে টুকটাক কথা কাটাকাটি হয়েছিল আলোর, তাই সম্পর্কটা মোটামুটি ঠিক করতে কম দামের মধ্যে আলোর জন্য সুতি 3 পিস নিয়ে এসেছে সে। যে বাড়িতে থাকতে হচ্ছে সেখানে এমন প্রতিনিয়ত অশান্তি তার একদমই ভালো লাগে না। আলোর বিষয়টা এমন হয়েছে যে সে তিয়াশাকে একদম সহ্যই করতে পারে না। হয়তো তিয়াশা আজ বাড়ি ছাড়লে কালই সে বাড়িতেই মিলাদ দেবে। অন্যদিকে তিয়াশার বাবা আক্কাস আলীর কয়েকদিন হলো প্রচণ্ড জ্বর, শরীর ব্যথায় বিছানায় ছেড়ে উঠতেও পারে না। মেয়ে আর ছেলের বউয়ের উঁচু গলা শুনতে শুনতে তিনি ক্লান্ত। যদিও তিয়াশা চেষ্টা করে নিজের রাগ নিয়ন্ত্রণে রাখার, কারণ তাকে এসবে মানায় না। এভাবে ঝগড়া করে জোর জবরদস্তি করে তো আর একটা বাড়িতে থাকা যায় না, সম্ভব না। বাড়ির সামনে আসতেই বাড়ির ভেতর থেকে মায়ের কান্নাকাটির আওয়াজ পেল। এই সময়ে মায়ের এমন গলার আওয়াজ পেয়ে কিছু মুহূর্তের জন্য থেমে গেল তিয়াশা। তবে কি আলো আবার অশান্তি শুরু করলো? এই বাড়িতে এখন শুধু তিয়াশাকে কেন্দ্র করেই অশান্তি হয়। তিয়াশার এসব আরও ভালো লাগে না, দম বন্ধ হয়ে আসে। সময় সময় ভাবে সব ছেড়ে ছুড়ে অচেনা কোনো জায়গায় চলে যাবে, যেখানে কেউ তাকে সেভাবে চিনবে না, অতীত নিয়ে খসাবে না, তাকে অসহ্যকর মনে হবে না। একটু শান্তি চাই তিয়াশা, কবে মিলবে কে জানি। সুখ শান্তি যে আজকাল ডুমুরের ফুল মনে হয় তিয়াশার কাছে। শুধুমাত্র পেটের বাচ্চাটার জন্য সব কিছু সহ্য করতে হচ্ছে তাকে। হাতে বাবা মা বাবির জন্য উপহার নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করলে তিয়াশা। দূরে মায়ের রুমের দিকে কয়েকজন মহিলাকে দেখতে পেল সে। আজ বাড়ির পরিবেশ বেশি খারাপ হয়েছিল নাকি যে পাড়া থেকে মানুষ চলে এসেছে? কি নিয়ে ঝগড়া হলো আজ? প্রশ্ন জাগলো তিয়াশার মনে। মায়ের রুমের দিকে এগিয়ে গেল সে। দরজার সামনেই আলো দাঁড়িয়ে আছে। তিয়াশাকে দেখা মাত্র হাতের উল্টো ফাঁসের চোখ মুছে বলে উঠল, এই যে রাক্ষসী চলে এসেছে। যবে থেকে এ বাড়িতে এসেছে তবে থেকে এ বাড়ির শান্তি বিদায় নিয়েছে, আর আজ তো আমার শ্বশুরই বিদায় নিল। এই মেয়েটা সারা বাড়ির মানুষকে চিন্তায় ফেলে নিজে উঠছে। এদিকে ওনার বাবা মরেছে আর উনি শপিং করে রাত করে বাসায় ফিরেছেন। আলোর কথা পায়ের নিচ থেকে যেন যৌবনের মাটি সরে গেল মুহূর্তের মধ্যে। হাতের শপিং ব্যাগগুলো দফ করে মেঝেতে পড়ে গেল। মুখে অবাক, ভয় আর কষ্ট মিশ্রিত চাহনি। আলোর দিকে অস্বাভাবিকভাবে সে বলে উঠল, বাবা বাবা মারা গেছে মানে? পাশে থেকে একজন বলে উঠল, তোর বাপের জ্বর আর শরীর খারাপ বেড়েছিল, সন্ধ্যার আগে হাসপাতালে নেওয়া হলে ডাক্তার জানায় ডেঙ্গু হয়েছে। চিকিৎসা শুরুর আগেই মরে গেছিল বেচারা। পুরো শরীর যেন কেঁপে উঠল তিয়াশার। শরীরের ভার সহ্য করতে না পেরে পিছলে গেল 2 কদম। কেঁদে উঠে বলল, তোমরা জানাওনি কেন আমাকে? আমার বাবা কই? আলো বলে উঠল, আপনাকে জানানোর চেষ্টা করা হয়নি? আপনার তো ফোন বন্ধ করে চাকরি করতে হয়। তিয়াশার খেয়াল হলো ফোনটা তখন হাত থেকে আচমকা পড়ে বন্ধ হয়ে গিয়েছিল। এরপর আর অন করতে পারেনি সে। এই সময় এসব নিয়ে আলোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না তার। ছুটে গেল সে মায়ের কাছে। মাকে জড়িয়ে ধরে চিৎকার করে ইচ্ছে মতো কাঁদল সে। এই অসময়ে বাবার হাতটা যে খুব করে মাথার উপর থাকতে হতো। বাবার দেওয়া সাহস প্রয়োজন হতো। বাবা কেন মেয়েকে এই পরিস্থিতিতে ফেলে পালিয়ে গেল? বিভিন্ন কথা মনে বিলাপ করে কাঁদতে থাকলো তিয়াশা। কিছুক্ষণের মধ্যে ভারী ভর্তি হয়ে গেল মানুষ দিয়ে।
প্রতিবেশী সহ কাছের পিঠের আত্মীয় স্বজন এসে উপস্থিত হয়েছে। হাসপাতাল থেকে আক্কাস আলী মৃতদেহ আনা হলো। বাবাকে আনা হয়েছে শুনে সব ছেড়ে ছুড়ে বাবাকে গাড়ি থেকে নামিয়ে রাখায় বাড়ির সামনে ঘরে দৌড়ে গেল তিয়াশা। অজোরে কাঁদতে থাকলো সে। তিয়াশা জোরে চিৎকার করে বলে উঠল, বাবা, এমন পরিস্থিতিতে আপনি আমাকে ফেলে আগে আগে কেন চলে গেলেন? এখন যে আপনাকে আমার বড্ড প্রয়োজন ছিল। আপনার ভরসার হাতটা আমার মাথার উপর থাকতে হতো। এখন তো এই সমাজ আর সমাজের মানুষ আমাকে সিল শকুনের মতো খুবলে খুবলে খাবে। বাবা, আমি তো একটু ভালোভাবে বাঁচতে চাচ্ছিলাম, সেটা যে এখন আরও কয়েকগুণ কঠিন হয়ে গেল। বাবা, আপনি কেন চলে গেলেন? আল্লাহকে বলতে পারলেন না আপনার মেয়েটা বড্ড একা আর অসহায়? আপনার মেয়ের যে আপনাকে খুব করে প্রয়োজন ছিল। বাবা, পাশে থাকা মহিলাগুলি তিয়াশাকে টেনে দূরে নিয়ে এলো। তাকে বোঝালো এই সময় নিজের এত ভেঙে পড়লে চলবে না। মাকে তো তাকেই সামলাতে হবে। তার মাঝে জীবনের সবচেয়ে বড় সম্পদ হারালো। একটা নারীর জীবনের স্বামীর চেয়ে আপন যার কেউ হয় না। কুলসুম বেগম আজ সেই সবচেয়ে আপন মানুষটাকে খোয়ালো। কুলসুম বেগম বাড়ির এক কোণে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। পাশেই বাবার খাটিয়ার দিকে এক পলকে চেয়ে আছে তিয়াশা, মায়ের মাথাটা তার কাঁধে রাখা। আজ মায়ের ভরসাটাও সহ্য করতে পারছে না তিয়াশা। বাবার খাটিয়ার দিকে সে শব্দহীনভাবে অজরেই কেঁদে চলেছে। রাত অনেক হতে চলল। সাদ্দাম সহ বড়রা সিদ্ধান্ত নিয়েছে রাত 11:30টার মধ্যে কবরস্থ করা। সেই হিসাবে আক্কাস আলীর মৃতদেহ বাড়ি আনার পরেই গোসল করানো সহ অন্যান্য কাজগুলো করে নেওয়া হয়েছে। কবর খননও প্রায় শেষ। সব কিছুর ব্যবস্থা করা হয়েছে। এখন শুধু সময় মতো কবরস্থানে নিয়ে যেতে হবে। আজ তিয়াশার বাবার মৃত্যুর খবর শুনে শরৎ এবং তার বাবা এসেছে। প্রথম থেকে বিভিন্ন প্রয়োজনে নিজেদের সম্পৃক্ত করেছে। শরৎ কাজের ফাঁকে এবং ওর সাথে কথা বলার মাঝে দূরে বসে থাকা তিয়াশাকে বারবার দেখছেন। টানা কতগুলো দিন সে এই মানুষটাকে দেখে না, ছোঁয় না, ভালোবেসে বুকে জড়িয়ে নেয় না। শরতের অন্যান্য পুরুষের মতো স্ত্রীর রাগ অভিমান কমানোর অভ্যেস নেই। বিয়ের 3-3.5 বছরে তাদের অগণিতবার ঝগড়া হয়েছে। শরতের কোনো উপহার দিয়ে রাগ ভাঙানোর অভ্যাস না থাকলেও মজার কথা বলে তিয়াশাকে হাসিয়ে ফেলত। তিয়াশা কখনো দীর্ঘ সময় শরতের উপর রাগ করে থাকতে পারত না। তাদের রাগারাগি কখনো দীর্ঘ সময় ধরে চলেনি, কিন্তু শরতের ব্যবহার কখনো কখনো ভিন্নতা দেখা দিয়েছে। শরৎ কোনো কারণের রাগ করলে তিয়াশা নিজের রাগ ভাঙিয়েছে, কিন্তু তিয়াশা রাগ করলে শরৎ উল্টো রাগ করে বসে থেকেছে। খারাপ সময়গুলো বেশিক্ষণ না থাকলেও সেটা তিয়াশাকে আঘাত করেছে অনেক। এই খারাপ গুণ ছাড়া আর জীবনকে সিরিয়াসলি না নেওয়া ছাড়া শরৎ তিয়াশার জন্য আস্ত একটা ভালোবাসা। নিজের সব রকম খারাপ সময়ে শরৎকে পাশে পেয়েছে। কোনো কিছু করতে চাইলে শরতের দিকে থেকে কোনো বাধা আসেনি। শরৎ তাকে এত ভালোবাসা দিয়েছেন যার কারণে তিয়াশা শরতের থেকে দূরত্ব বাড়ালে সম্পর্ক ভেঙে অন্য কারোর সাথে জড়িয়ে নিজেকে জড়ানোর কথা চিন্তাও করতে পারে না। তিয়াশার বাবাকে কবরস্থ করে শরতের বাবা কবরস্থান থেকে নিজের বাড়ি ফিরেছেন। তিনি একবার তিয়াশার সাথে কথা বলেছিলেন, টুকটাক খবর নেয়া যাকে বলে। আশেপাশে অনেক মানুষ থাকে, সেরকম করে কোনো কথা বলতে পারেননি। শরৎ সাদ্দামের সাথে তিয়াশাদের বাড়িতেই ফিরেছে। তিয়াশা মায়ের সাথে মায়ের রুমেই অবস্থান করছিল। বাবার জন্য কেনা পাঞ্জাবিটা শক্ত করে বুকে চেপে ধরে আছে। বাবার জন্য শখ করে কেনা পাঞ্জাবিটা পরা তো দূরের কথা, বাবা শুয়েও দেখলো না। এই আফসোস তিয়াশার কবে ফুরাবে? নিজের উপার্জনে কেনা পাঞ্জাবিতে বাবাকে একবার দেখে চক্ষু শীতল করার ভাগ্য তার হলো না। পাঞ্জাবি পরে বাবা খুশিতে তার সামনে এসে বলল না, দেখ মা, পাঞ্জাবিটা কি সুন্দর। শরৎ ফ্রেশ হয়ে ইতস্ত মন নিয়ে তিয়াশার সামনে উপস্থিত হলো। বাড়ি এখন প্রায় ফাঁকা। সবাই নিজ নিজ বাড়িতে ফিরে গিয়েছে। দরজায় শরৎকে দেখে মাথা নিচু করে বসে রইল তিয়াশা। শরৎ ইতস্তভাবে বাহিরে থেকে এসে দিল, তিয়া, একটু আসবে, কথা ছিল। সংসার স্বামী ছেড়ে চলে আসার দীর্ঘ একটা সময় পর তিয়াশা আবারও মুখোমুখি হয়েছে শরতের। দুজন সামনাসামনি দাঁড়িয়ে আছে। শরৎ নিশ্চুপ, শুধু কিছুক্ষণ পর পর তিয়াশাকে দেখছে সে। তিয়াশা মাথা নিচু করে একভাবে দাঁড়িয়ে আছে। শরৎ কথা বলার জন্য ডেকেছে বলেই সে এসেছে। তার যেন কিছুই বলার নেই, তাই সে অপেক্ষায় আছে শরৎ কখন কিছু
বলবে। অতঃপর নীরবতা ভাঙল। শরৎ শান্ত স্বরে বলল, অভিমান কমেনি? তিয়াশা মাথা তুলে চাইল আহত দৃষ্টি। সে বলল, অভিমান? কিসের অভিমান? কে ভাঙালো অভিমান? শরৎ কিছুটা এগিয়ে এলো তিয়াশার দিকে। বিমর্ষ মুখে বলল, তোমার এবার বাড়ি ফেরা উচিত। অনেক তো একে অপরকে ছেড়ে থাকা হলো, এখন অন্তত সবকিছু সমাপ্তি ঘটানো উচিত। সমাপ্তি ঘটে গেছে শরৎ, আর কিছু বাকি নেই। মানে আমি আর একই ভুল করতে চাই না। আমার সহ্য সীমা পেরিয়ে গেছে। আমি তোমার কাছে আর ফিরতে চাইছি না। অতি বিস্ময়ের সাথে শরৎ শুধালো, ফিরতে চাইছো না মানে? তুমি সম্পর্ক শেষ করতে চাইছো? যদি বলি হ্যাঁ। শরৎ পকেট থেকে একটা সাদা কাগজ বের করলো, তিয়াশার দিকে ভাড়িয়ে দিয়ে বলল, এটা কি তাহলে? তিয়াশা কাগজের বাজ খুললো। ভেতরে কয়েকটা লাইন লেখা। হাতের লেখা চিনতে পারলো সে, তারই লেখা। সেদিন বাড়ি থেকে চলে আসার সময় শরতের উদ্দেশ্যে কয়েকটা লাইন লিখে দরজার নিচ দিয়ে ভেতরে রেখে দিয়ে এসেছিল সে। বিড় করে লেখাগুলো পড়ার চেষ্টা করলো সে। শরৎ, আমাকে বাধ্য করলে তোমাকে ছেড়ে যেতে। আমাকে একটুখানি ভালো তুমি রাখতেই পারতে। কতটা ভালোবাসলে একটা মেয়ে নিজের শখ আহ্লাদ ভুলে অভাবকে সঙ্গী করে ভালোবাসার মানুষের সাথে থাকে, সেটা নিশ্চয়ই তোমাকে আর বোঝাতে হবে না। তুমি যদি আমাকে ছাড়া ভালো থাকো তবে তাই হোক। তুমি অন্যভাবে অন্য কাউকে নিয়ে ভালো থাকো, কিন্তু আমাকে ডিভোর্সের কাগজ পাঠিও না। আমার জীবনে আমি আর কোনো দিন অন্য পুরুষকে জায়গা দিতে পারবো না। আমার নামের সাথে সারা জীবনে তোমার নামটা অন্তত জুড়ে থাকুক। সম্পর্ক ভালোবাসা না হয়ে নাই থাকলো। আমি জানি তোমার মতো করে আমাকে আর কেউ ভালোবাসতে পারবে না, তাই আমার আর কাউকে চাইও না। তিয়াশা তাচ্ছিল্যের হাসি হেসে বলল, এটা জেদ ধরে আমাকে নিতে এসেছ? তোমাকে দেখে আমার এখন একটা কথা বলতে একটু দ্বিধা নেই যে এটা আমার অতীত, এটা আমার নির্বুদ্ধিতা। শরৎ ব্রু কুঁচকে শুধালো, এগুলো মিথ্যে বলছো? এখন সেটাই দাঁড়ায়। আমি যেমন বেশি বেতনে জব করছি না বলে তুমি নিজেকে ভালো রাখতে চলে এসেছ, সেরকম তোমার উপর আমারও অভিমান হতে পারে। এটা কেন বুঝুনি? কখনো আমাদের ঝগড়া হলে তুমি নিজেই সব ঠিক করে নিতে, আর এবার নিজেই সব ছেড়ে ছুড়ে চলে এলে। তুমি ভালো করে জানো আমি রাগ ভাঙাতে পারি না। এতদিন তো এইভাবেই মানিয়ে নিয়ে চলেছ, এখন কেন এমন করছো? এই সময়গুলো আমার কেমন কেটেছে জানো তুমি? আমার ভেতরে এমন ইগো তৈরি হয়েছে যে আমি তোমাকে ছাড়া মরে যাচ্ছি, কিন্তু আমার ইগো তোমাকে কাছে টানতে দিচ্ছে না। আমি নিয়ম করে প্রতিদিন রাস্তায় দাঁড়িয়ে থাকি তোমাকে দেখার জন্য, অথচ কাছে এসে অধিকার দেখিয়ে বলতে পারি না অনেক হয়েছে, এবার বাড়ি ফিরে চলো। তোমাকে আমার আজ চলছে না। তুমি আবার আগের মতো আমাকে ভালোবাসো। আমি প্রমিস করছি তোমাকে এবার থেকে ভালো রাখার দায়িত্ব নেব। শরতের গলা যেন এবার ভেঙে এলো। মাথা নিচু করে ফের বলল, তিয়া, তুমিই তো বলতে তুমি ছাড়া আমাকে আর কেউ ভালোবাসতে পারবে না, ভালো রাখতে পারবে না। তুমি ছাড়া আমার কেউ নেই, তাহলে তুমি কেন আমাকে একা করে দিতে চাইছো? তুমি প্লিজ আমার সাথে ফিরে চলো। আমি জানি আমি ভুল করেছি, শেষবারের মতো আমাকে মাফ করে দাও প্লিজ। বিশ্বাস করো আমি ভালো জব করব। তিয়াশা চোখ গাল মুছে নরম গলায় বলল, তুমি যদি আমাকে ফিরিয়ে নেওয়ার কথা ভাবতে, আমাকে ভালোবাসতে, তাহলে আজ এসে বলতে না যে তুমি জব করবে। আমি চলে আসার পর বেশ কিছু সময় চলে গিয়েছে। এতদিনে নিজের কোনো ব্যবস্থা নিজে করে নিতে, শখের বাইক বিক্রি করতে হতো না। শরৎ আমতা করে বলল, ও ওটা তো আমি তোমার ওপর রাগ করে বিক্রি করে দিয়েছি। আমার সত্যিই অনেক ভুল হয়ে গেছে তিয়া। তিয়াশা হাসলো, পরক্ষণে করুণ দৃষ্টিতে চেয়ে বলল, আমার উপর রাগ করে বাইকটাই বিক্রি করে দিলে? অথচ আমাদের বাবু হলে তাকে সামনে বসিয়ে আমাদের কত কত জায়গায় বেড়ানোর প্ল্যান ছিল। আর আমি সবচেয়ে বড় কথা, আমি তোমার কুড়ে মিয়ার অতিরিক্ত রাগের কারণেই ছেড়ে এসেছি। তোমার যখন রাগ হয় তখন আমি তোমাকে চিনতে পারি না শরৎ। তোমার সামনে গলার আওয়াজ বের হতে চায় না আমার। আমি তোমাকে ভীষণ ভয় পাই। এখন রাগে তোমাকে ছেড়ে আসার সময় আমাকে আটকে রাখার প্রয়োজন মনে করনি। বাইক বিক্রি করেছ, আর পরবর্তীতে বাড়ি বা টাকা শেষ করবে না তার কি গ্যারান্টি আছে? আমি চলে এসেছি শরৎ, আবার সেই অনিশ্চয়তার মধ্যে ফিরে যেতে চাই না।
শরৎ শুধালো, একদম বাতিলের খাতায় ফেলে দিচ্ছ তাহলে আমায়? অন্য কারোর সাথে ভালো থাকতে পারবে আমাকে বলে? তিয়াশা দীর্ঘশ্বাস ফেলল, গলা খাদে নামিয়ে বলল, এতদিন ভাবতাম তুমি আমাকে এত ভালোবেসেছ যার দরুন আমি অন্য কোনো পুরুষকে হৃদয়ে স্থান দিতে পারবো না। তবে আজ মনে হচ্ছে তোমার দেওয়া ভালোবাসা নামক আতঙ্কে আমি এতই জর্জরিত যে অন্য কোনো পুরুষকে ভালোবাসার সাহস আমি করতে পারবো না। হাসলো শরৎ, চাপা গলায় বলল, বড় মা সবসময় বলতো আমার স্বভাব খারাপ। এমন থাকলে আমি কাউকে নিজের করে রাখতে পারবো না। কেউ আমার এই আচরণে পাশে সারা জীবন থাকবে না। তবুও আমি নিজেকে বদলাতে পারিনি। আজ বড় মার কথা সত্যি হতে চলেছে। আমার ভালোবাসার মানুষ আমাকে আজ ছাড়তে প্রস্তুত। সে আমাকে আর ভালোবাসে না। তিয়াশা কিছুক্ষণ চুপ রইল। শরৎ নিজেও চুপ, তবে নজর তিয়াশার উপরে। মানুষটার অনেক পরিবর্তন হয়েছে। শরীরের ওজন বেড়েছে, পেটে তাদের সন্তানের উপস্থিতির জানান দিচ্ছে। তিয়াশার মাঝে কেমন মা মা ভাবও চলে এসেছে। পরনের পোশাকের পরিবর্তন হয়েছে। মানুষটাকে একবার জড়িয়ে ধরতে বড্ড ইচ্ছে করছে শরতের। প্রয়োজনে তার পা ধরে মাপ চেয়ে হলেও তাকে নিজের কাছে ফিরিয়ে নিয়ে যেতে মনটা আনচান করছে। বলতে ইচ্ছে করছে, টিয়া ফিরে চলো। এই বুকে অনেকদিন তুমি মাথা রেখে ঘুমাও না, অনেক অনেক গল্প করো না। আমি বাড়িতে গেলে কেউ দরজা খুলে মুচকি হাসে না। আমি 3 বছর ভুল করার শাস্তি 3 মাসে পেয়ে গেছি। তোমাকে ছাড়া আমার যে আর সত্যিই চলছে না। তুমি যেমন আমাকে ছাড়া থাকতে পারতে না, এখন আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না। কিছু বলতে পারল না শরৎ। পূর্বের মতোই মনে রইল সে। তিয়াশা রুষ্টভাবেই বলল, আমি বুঝি না, যেই তুমি ঢাকায় পড়াশোনাকালীন নাকি কোনো দিন বাবার থেকে টাকা নিয়ে দিনে 20-30 এমনকি 40,000 টাকা খরচ করতে, আর সেই তুমি 4,000 টাকা কিভাবে চলতে পারো? শরতের দিক থেকে জবাব এলে, তুমিই তো আমার পরিবর্তন চেয়েছিলে। এই পরিবর্তন অন্তত তোমার না হতো, তাহলে হয়তো টাকা খরচ করার জন্য হলেও অনেক অনেক টাকা উপার্জন করার ইচ্ছে শক্তি তোমার মাঝে আসতো, আর আমিও একটু ভালো থাকতাম। তিয়াশা কান্ত কণ্ঠে ফের বলল, তোমার বাবার যখন জব ছিল, মাসে মোটা অঙ্কের টাকা আসতো, তখন তুমি পড়াশোনা করতে আর ইচ্ছে মতো উড়াতে। এখন তোমার বাবা রিটায়ার্ড পারসন, তুমি নিজেও বিয়ে করেছো, তোমার কাঁধে সংসারের দায়িত্ব ছিল। 3টা বছর পেরিয়ে ছিল, ভালোবাসা প্রমাণ করা সেটা তুমি পারোনি। তুমি আমাকে 2-3 মাস আগেও গুলিয়ে বালিয়ে তোমার কাছে নিয়ে যেতে পারতে, বলতে পারতে তুমি এখন থেকে চেষ্টা করবে, তুমি সেটা করোনি। এই সময়টা তিয়াশা নামের মেয়েটার অনেক পরিবর্তন হয়েছে। সে এখন ভালোবাসা নয়, ভালো থাকতে চায়। মেয়েটা বড্ড স্বার্থপর হয়েছে। সে এখন শুধু নিজের অনাগত সন্তান আর ক্যারিয়ার নিয়ে ভাবছে। আর তার এখন অনেক টাকার প্রয়োজন, ঠিক তত টাকা যত টাকা হলে নারী হয়েও কারো উপর নির্ভর করতে হবে না। যখন যে খাবার দেখব সেটা এক তুড়িতে নিজের খাবার করে সামনে আনতে পারবো। যখন যে পোশাক পছন্দ হবে এক নিমিষে সেটা গায়ে তুলতে পারবো। আমার মনে হয় তুমি সেটা আমাকে দিতে পারবে না। আমি নিজের দায়িত্ব নিয়েছি, নিজেকে ভালো রাখবো, তোমাকে ছাড়া ভালো থাকবো। তিয়াশা সেই নরম মনটা আর নেই। সে বুঝে গেছে যে পুরুষ তাকে ছাড়া 2-3 মাসের বেশি থাকতে পেরেছে, সেই পুরুষ তাকে ছাড়া সারা জীবন থাকতে পারবে। তাছাড়া তুমি আমাকে কোনো দিন একটা মুহূর্তের জন্য বোঝাওনি যে তুমি আমাকে ছাড়া থাকতে পারবে না। আমি সব সময় বলেছি, বুঝিয়েছি, তুমি কানে তোলোনি। এখন আমি সত্যিই তোমাকে ছাড়া ভালো আছি। আমার দুশ্চিন্তায় দিন রাত পার করতে হয় না। শরৎ বিস্মিত চোখে তিয়াশার দিকে তাকালো। এই কয়েকদিনে একটা মানুষ ভালোবাসা বলে দুনিয়া এত বেশি চিনে গেল। যার কথা না ভেবে এক মুহূর্তে চলতো না, তাকে বাতিলের খাতে ছুঁড়ে ফেলে নিজেকে নিয়ে এত বিভোর হলো। সে বিস্ময়ের সাথেই শুধালো, তবে কি তুমি এখন ডিভোর্স চাইছো? তিয়াশার সাথে সাথে জবাব দিল, আমি আসলে আমাকে আর আমার সন্তানের ভালো থাকা ছাড়া কিছুই চাইছি না। আমি চাই না আমার মতো আমার সন্তান, সে ছেলে হোক বা মেয়ে হোক, সে আমার মতো অভাব বুঝুক, অভাবে বড় হোক। আমি চাই তার সব শখ আহ্লাদ পূরণ করতে, যেটা তোমার সাথে থাকাকালীন হয়তো সম্ভব না। আমি তোমার মাঝে আমাদের ভালো রাখার সেই জিতটা দেখিনি, দেখছিও না। আমি আবার একই সমুদ্রে ডুবে মরতে চাই না। আমি এবার বাঁচার মতো বাঁচতে চাই।
শরৎ ধীর স্থির কণ্ঠে বলল, তিয়া, ভেবে দেখো একটু, তোমার বাবাও এখন আর বেঁচে নেই। তিয়াশা পরিমিত হেসে বলল, তার সুযোগ নিতে এসেছ? কি ভেবেছিলেন বাবা মেরে গেছে, মাথার উপরে ছায়াটা সরে গেছে, আর এখন তুমি বললেই তোমার সাথে আবার সে দম বন্ধকর পরিবেশে ফিরে যাব? সরি শরৎ, আমি চাই তুমি নিজের পরিবর্তন করো। তুমিও বোঝো, কাউকে ভালোবাসলে তাকে ভালো রাখার দায়িত্ব আগে নিতে হয়। আমার তো এখন ইচ্ছে করে জনে জনে বলতে যে বেকার ছেলের সাথে কেউ মেয়ে বিয়ে দিবেন না। সব মেয়েকে বলতে ইচ্ছে করে, প্রেমিক তোমাকে ভালো রাখার দায়িত্ব নিতে না জানা অবধি তাকে বিয়ে করো না। অলস ছেলের থেকে 100 হাত দূরে থাকবে, এরা তোমার জীবন শেষ করে দেবে। তুমি তোমার জন্য এবার বাঁচতে শেখো শরৎ। আমি যেমন শিখেছি। আমি তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি। এটা যেমন সত্যি সেরকম এটাও সত্যি। আমি ভালো থাকতে চাই। আমি আমাকেও ভালোবাসি। যদি আমাদের দুজনের একসাথে থাকার লেখা থাকে তবে হয়তো কখনো আমরা এক হব। তবে এখন আমি ফিরব না আমি। শরৎ আর কিছু বলার সাহস পেল না। গোটা কয়েকদিনের মধ্যে এত পরিবর্তন হওয়া তিয়াশার দিকে নীরব চোখে শুধু চেয়ে রইল। চলবে তো ভিউয়ার্স, গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটার পরবর্তী পার্ট শীঘ্রই আসবে। গল্পটার এক পর্বই এসে দিব কিনা কমেন্ট করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।